যে কাজটা করেছি, আরও শীট দিবে, আরও কিছু শীট দিবে। বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে কি প্রশ্ন আসতে পারে, আপনি র্যান্ডম মুক্তিযুদ্ধের বিশাল ইতিহাস পড়লে ওখান থেকে তো আসলে স্পেসিফিক বুঝতে পারবেন না কোন জায়গাটা থেকে প্রশ্ন অ্যাকচুয়ালি আসতে পারে, ঠিক না? তো ভাইভাতে কী টাইপের প্রশ্ন আসলে করা হয়, ইউজুয়ালি এই টাইপের প্রশ্ন এবং তাদের সলিউশন, এগুলো নিয়ে আমরা লেকচার শিট দিব ছোটো ছোটো করে। একসাথে দিলে আপনি লেকচার শিটটা পাস করে রেখে দিবেন, পড়বেন না, এটা আমরা জানি। এই জন্য তো এইটা ইম্পর্ট্যান্ট শিট বেশি, কারণ হচ্ছে পরীক্ষার আগের বা পরীক্ষার দিন সকালে কি করবেন তা নিয়েও কথা আছে। এখানে কয়েকটা পয়েন্ট একেবারে দেখিয়ে দেওয়ার মতো আছে। এগুলোর পরে আজকের ক্লাসটা মূলত আপনি কিভাবে ইন্ট্রোডাকশনটা দিবেন। ভাইভাতে আপনার কাছে প্রথম প্রশ্ন হবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ঠিক না? আর এবারে আপনারা কমন কিছু বিষয় তো জানেন, এবারে একটু মার্কস বেশি। এখানে টোটাল মার্কস হচ্ছে কত? 25। তো এখানে আপনার সার্টিফিকেট বা একাডেমিক জায়গাটা থেকে আপনার নাম্বার আসবে কত? 10। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে একটা ব্যাপার আছে, ম্যানার, হ্যাঁ, আচার আচরণ, আপনার বিশেষ করে অ্যাটায়ার মানে হচ্ছে পোশাক আশাক, কথা বুঝছেন? এখান থেকে আপনার নাম্বার কত? 5। আর একটা হচ্ছে মেন্টাল এবিলিটি। তো মেন্টাল এবিলিটি বলতে আপনার আসলে মনস্তাত্ত্বিক পরীক্ষার কি। তো এখানে কত নাম্বার? 10। এভাবেই একটা অ্যাভারেজ ব্যাপার আছে। তো এখানে যারা এখানে আসছেন ক্লাসগুলো করার জন্য, এখানে এই কোর্সের সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গাটা হবে মক ভাইভাগুলা। এই ক্লাস যে এভাবে দিচ্ছি, এভাবে এত ক্লাসের অত নেসেসিটি নাই, এই শীট দিলেও হতো, কিন্তু তবু যেন নিজেকে আপনারা একটা মোটিভেশন পান, তার জন্য কিছু ক্লাসের অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি। কিন্তু এখানে আসল ইম্প্যাক্টটা কোন জায়গায় ভাইভাতে বলেন না, কোন জায়গায়? প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যাল করা আর কি। ফাইনালের আগে একটা প্র্যাকটিক্যাল করা। তো প্র্যাকটিক্যাল করার পরে ভাইভা বোর্ড আপনাকে মনে করেন একটা পরীক্ষা নিবে, প্রশ্ন করবে, উত্তর দিবেন, আপনি ঢুকবেন, প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত আপনার মধ্যে কোন জায়গায় গ্যাপ আছে, এটা সরাসরি পরীক্ষা ছাড়া আপনার বোঝা যাবে না, তো ঠিক না? তো আপনি এখানে এরকম তাত্ত্বিক অনেক শীট নিয়ে, অনেক বই নিয়ে অনেক প্রস্তুতি নেবেন, ওখান থেকে একটা প্রশ্নও না আসতে পারে। কিন্তু আপনি কীভাবে ঢুকবেন এবং কীভাবে কী ধরনের কাপড় পরে আসতেন, আপনি কীভাবে উপস্থাপন করছেন, এই ব্যাপারগুলো 100% কমন পড়বে। ওখানে কোনো গ্যাপ থাকলে গ্যাপগুলো নিয়ে আপনাকে পরামর্শ দিবে, আপনার এই জায়গাটাতে ভুল আছে, এটা এইভাবে করবেন, এটা এভাবে করবেন না, এটা এভাবে করবেন। আপনার এক্সপ্রেশনে কী সমস্যা, আপনি হাসি মুখে কথা বলছেন না, অথবা আপনি হাসি মুখে কথা বলছেন কিন্তু এত বেশি হাসি মুখে কথা বলছেন একেবারে রোমান্টিক হয়ে গেছেন, ঠিক আছে? তো এখানে ভাইভা বোর্ডের হাসি এবং রোমান্টিক হাসির মধ্যে একটা পার্থক্য থাকতে হবে না? হ্যাঁ, তো এই ব্যাপারগুলো নিয়ে টিচাররা আপনাকে কারেকশনগুলো দিবেন। তারপরে হচ্ছে ম্যানার বলতে আপনি যেটাকে ভদ্রতা মনে করছেন, এটা অভদ্র আচরণও হতে পারে। আবার এখানে আত্মবিশ্বাসের দরকার আছে। এখন কনফিডেন্স দরকার, কিন্তু ওভার কনফিডেন্স আপনার জন্য নেগেটিভিটি নিয়ে আসবে। এই ব্যাপারগুলো অবশ্যই একটা মক ভাইভা আপনাকে করবে। তো যেহেতু আমাদের প্রত্যাশার তুলনায় স্টুডেন্ট বেশি ভর্তি, ক্লাসে অনেকেই আসে নাই, তো মক ভাইভাগুলোতে একটু হবে, মানে হয়তো সারাদিন মক ভাইভা নিতে হতে পারে, আর সারাদিন নিলে টিচারদের পেমেন্টও অনেক বেশি। আজকে আমি ইংরেজি ট্রান্সলেশন জিজ্ঞেস করবে না এমন একজনও ভাইভা হবে না। এখানে প্রত্যেকজনের কাছেই ইংরেজি ট্রান্সলেশন জিজ্ঞেস করা হবে। আবার কারো কাছে সরাসরি জিজ্ঞেস করবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইংরেজিতে নিজের পরিচয়টা উপস্থাপন করা। এখন পরিচয়টা আসলে কীভাবে উপস্থাপন করলে ভালো হয়, এই নিয়ে একটু পরামর্শ দিব। এখানে আমি 19টা ফরম্যাট দেখাবো। তো 19টা ফরম্যাট দেখালে স্যার আমি কোন ফরম্যাট রেখে কোন ফরম্যাট নিব, এটা এখান থেকে আমি মার্ক করে দেবো কয়েকটা স্মার্ট ফরম্যাট। এই ফরম্যাটে নিজের ইন্ট্রোডাকশনটা আপনি রেডি করবেন। আবার কারো কাছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যদি আপনার কাছে চলে আসে প্রশ্নটা, তাহলে আপনি ভাগ্যবান, কারণ আপনি ইন্ট্রোডাকশনটা আপনি বাসা থেকে রেডি করে যাবেন, হ্যাঁ, এবং এটা ইজিলি বলতে পারবেন। কিন্তু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যদি না করে থাকে, তাহলে আপনাকে ইংরেজির ট্রান্সলেশন জিজ্ঞেস করবে, এটাই মাস্ট 100% ধরে রাখেন। ইভেন আমি ক্লাসে আসার আগে আমাদের যেটা একটা প্রাইমারি গাইড আছে না, আমাদের নিজেদের একটা ডাইজেস্ট আছে, ওই ডাইজেস্টের শেষে অনেকের কাছে থাকবে আমাদের পুরাতন স্টুডেন্ট, ওই ডাইজেস্টের শেষে কতগুলো রিয়েল মক ভাইভা দেওয়া আছে। আমি একটু করে উল্টাই দেখছি ক্লাসে ট্রান্সলেশন কী টাইপের আসে। আমি একটা ভাইভাও দেখি না যেখানে ট্রান্সলেশন একটা হলেও আসে নাই, তার মানে ট্রান্সলেশন একটা জিজ্ঞাসা করবেই। তো আমি আজকে আলোচনা করব কমন এরর্স ইন ট্রান্সলেশন করতে গিয়ে আমরা কমন কী ভুলগুলো করব এবং কোন কোন জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এই নিয়ে আলোচনা। তো এর আগে আমাদের যে শিটটা দিছি, এটা কালকে রাতে আমি নিজেই রেডি করছি। আমাদের নিজেদের লেখা একটা বিসিএসের ভাইভা গাইড আছে, ভাইভা বই আছে। বিসিএসের যেহেতু আমাদের সকল বই আছে, ভাইভারও বই আছে, ওই বই থেকেই আমি নিয়েছি এখানে। কিন্তু এখানে ওখান থেকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, ওরকম না। আবার এখানে প্রাইমারি উপযুক্ত
করে প্রাইমারি ভাইভাতে কী টাইপের আসবে এগুলো নিয়ে অ্যানালাইসিস করে জিনিসগুলো বসাইছি। তো জিনিসটা আমরা দেখবো এখন। তো জিনিসটাতে এখানে দেখেন মৌখিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এই নিয়ে কিন্তু গত ক্লাসে স্যারে কথা বলছেন। গত ক্লাসে যে স্যার আসছিল ডক্টর আরিফ স্যার, ঠিক না, সিনিয়র কর্মকর্তা, ওই লেভেলের স্যাররাই কিন্তু আপনার পরীক্ষা নেবেন। আমি জানি, আমি ভিডিও দেখি নাই, তবু এখানে কিছু সাদা অর্থাৎ টাই পড়লে কীভাবে পড়বেন, সাদা শার্ট পরা, আর যদি কেউ পাঞ্জাবি পড়েন পাঞ্জাবিটা সাদা হওয়া, এখানে কতগুলো কথা আছে, কথাগুলোকে গতানুগতিক ওয়াজ নসিহত মনে না করে সিরিয়াসলি দেখবেন, কারণ আমরা পয়েন্টগুলো রাখার সময় বিচার করে রাখছি। মেয়েরা শাড়ি পরলে কী টাইপের শাড়ি পরবেন, লিপস্টিক লাগাইলে বিদগুটে লিপস্টিক না লাগিয়ে, না সবগুলো ম্যাটার করে। বোরকা পরা যাবে তো? অবশ্যই বোরকা পরা যাবে। হ্যাঁ না, বোরকাটা হচ্ছে ওই স্কার্ফ পরে, বোরকাতে কোনো দরকার নেই। এই জন্য মানে শাড়িতে অনেক ধরনের শাড়ির কালার কীরকম হবে, শাড়ির পরনটা কীরকম হবে, কিছু কথাবার্তা আছে, কিন্তু বোরকা তো সহজ। তাহলে প্যান্ট ছেলেদের এগুলো পরে দেখলে হবে। আমি এখানে সময় ওয়েস্ট করা মানে আপনার সময় নষ্ট করা। জুতার ক্ষেত্রে অক্সফোর্ড জুতা কিনবেন, বাটাতে 60% ডিসকাউন্টে অক্সফোর্ড আছে, কিনে ফেলেন। তারপরে পায়জামা, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে মেয়েদেরগুলো দরকার। পরে দেখবেন শাড়ি পরিধানে মার্জিত রঙের শাড়ি পরা, অনেক বেশি একেবারে গায়ে হলুদের শাড়ি টাড়ি না পরা। তারপরে হচ্ছে চুল দেখা না যাওয়া আর কি, বেনি করা মানে দেখা না যাওয়া অথবা করা। তারপরে লিপস্টিক দেখছেন, আমি এমনি বলি নাই তো, দেখেন নেবেন না, হালকা মার্জিত রঙের লিপস্টিক ব্যবহার করবেন। একেবারে না দিয়ে টুট বেশি শুকাই গেলে আপনারা মরা লাগলেও ভালো লাগবে না, ঠিক আছে? না দেওয়াটার জন্য বলা হয় নাই, ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু মেকআপের ক্ষেত্রে, হাত ঘড়ির ক্ষেত্রে অনেক দামি কোনো স্মার্ট ওয়াচ এই সেই এগুলো নেবেন না। অ্যাজ ইউজুয়াল স্মার্ট লাগে ওরকম নর্মাল ঘড়ি পরবো শীতের সময় হলে। বাই। আচ্ছা, মৌখিক পরীক্ষায় বাদ পড়ার কারণ, এখানেই পয়েন্ট। প্রথমত হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, অহেতুক ভীতি ও অল্পতে অসুস্থতার বহিঃপ্রকাশ। এটা মেয়েদের ক্ষেত্রে ঘটবে। অনর্থক কিবা হাবিউ কথা বলছেন কি না? এখন সিম্পেথি পাবেন না, বিশ্বাস রাখেন। মানে যেহেতু এটা কম্পিটিটিভ জায়গা, এখানে আপনি আপনার কোনো উইকনেস প্রকাশ করে আমি অসুস্থ এটা দেখিয়ে আপনি সিম্পেথি পাবেন না, এটা বিশ্বাস রাখেন। আপনার প্রতি অত দয়া দেখাবে না। আপনি যদি বই বা বোর্ডে আপনিও বসেন, আপনিও দয়া দেখাবেন না, কারণ এখানে জায়গা নেই। আমি বুঝতে পারছি। সুতরাং শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব, বিশেষ করে কনফিডেন্সের কোনো ঘাটতি যেন না থাকে, মানে এই জিনিসটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো বিষয়ে কোনো অজুহাত খাড়া করা, মানে আপনি পারেন নাই, মানে এটা আমি জানতাম, আমি ভুলে গেছি, এই টাইপের ব্যাখ্যা আমার কথা বলা যাবে না। বুঝতে পারছি কি না? কোনো ধরনের অজুহাত নাই, স্ট্রেট ফরওয়ার্ড। বি স্মার্ট, প্লিজ স্মার্ট হবেন। আমি জানি অথবা আমি জানি না। আপনাকে যদি 10টা প্রশ্ন পরপর করার পরে 10টা প্রশ্ন উত্তর দিতে না পারেন, আপনার ভাইভাতে যে আপনারা ফেল করাবে এমন কোনো গ্যারান্টি নাই তো। এরপরে এমন একটা প্রশ্ন আপনি ক্লিক করেছেন যেটা দিয়ে 10টা প্রশ্ন ওনারা বলে গেছে। আমি কথা বলতে পারছি। এই জন্য কোনো প্রশ্নের উত্তর না পারাটা ভাইভার জন্য কোনো ডিসকোয়ালিফিকেশন নয়। এখানে সব প্রশ্ন একটা মানুষ পারবে না, এটা ওনারাও জানেন। আমি বুঝতে পারছি। সুতরাং কোনো প্রশ্ন জানি না কিন্তু জানার ভান করা, এটা খুব একটা নেগেটিভ কাজ, এটা করা যাবে না। আমি বুঝতে পারছি, কথা লম্বা করবো না। তারপরে হচ্ছে অজুহাত খাড়া নিয়ে আর কোনো প্রশ্ন আছে? অজুহাত মানে বুঝছেন তো, আপনি জানেন না কিন্তু আপনি কি করছেন, জানার ভান করছি, বানিয়ে কোনো কিছু বলার চেষ্টা করছি, আনুমানিক কোনো কথা বলার চেষ্টা করছি, এটা আনস্মার্টনেস, এটা ডিসঅনেস্টির প্রমাণ। আপনি অসৎ, আপনি পারেন না কিন্তু পারার ভান করা। উত্তর দেওয়ার সময় কৌশলের অভাব, যথেষ্ট বিনয়ী না হওয়া, অর্থাৎ অনেক বেশি ঘুরিয়ে ফিরিয়ে উত্তর না বলে সবসময় ইজি বাট ইমপ্রেসিভ একটা কথা আছে না? পৃথিবীতে ভালোবাসা প্রকাশের অনেক ধরনের মাধ্যম আছে, ঠিক না? ট্রেনে তার জন্য, ভার্সিটিতে যখন পড়তাম তার জন্য জায়গা রেখে দিতাম। অথচ অনেকে ছাদে উঠে বসতেছে। তারপরে পরীক্ষার কাছে আসলে নোট আমার কাছে নাই, কিন্তু আমি নিজে হলে গিয়ে বন্ধুবান্ধব থেকে কালেক্ট করে ফটোকপি করে তার বাসায় গিয়ে দিয়ে আসতাম। আপনি যতই তার জন্য করেন না কেন, যতদিন পর্যন্ত তারে হাঁটু কেটে সামনে বসে আই লাভ ইউ বলেন নাই, ভালোবাসা প্রকাশ হয় নাই। হয়েছে কি? কথাটা শুনতে যেমনই লাগুক, কিন্তু বাস্তবতা আছে, ঠিক না? তাহলে আই লাভ ইউ সেন্টেন্সের মতো হতে হবে। কিসের মতো বলতেছে না? আর আই লাভ ইউ হলে সমস্যা নেই, বলেন কিসের মতো হতে হবে? আই লাভ ইউর মতো। অর্থাৎ ভালোবাসা প্রকাশের অনেক মাধ্যম আছে, ওই মাধ্যম দিয়ে বলা যাবে না, বলতে হবে আই লাভ ইউ। আমি বুঝতে পারছি। এই হ্যাঁ, সরি স্যার, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। হ্যাঁ অবশ্যই সরি বলবেন, বলা যাবে না।
দুঃখিত না, সরি বললে সমস্যা নেই, সরি কি আর ইংরেজি ধরবে, সরি বাংলা শব্দের মতোই আসেন। হ্যাঁ, আর হচ্ছে প্রাইমারিতে আমি যতগুলো মক ভাইবা দেখছি, আমি ফেসবুকেও গতবার অনেক বেশি ফলো করছি, কারণ আমার কাছে যে সমস্ত প্রশ্ন না, এটা আপনার এখানে কাউকে তাচ্ছিল্য করার জন্য ওরা বসে নাই, কিন্তু আপনাকে হেও করবে। আর আমাকে বলছিল ঘাস কাটো, না এটাও নার্ভাস করার জন্য। আমি আমার প্রশ্নটা বলে ফেলি, আপনি বসেন, আমি বলি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, বিসিএস ভাইবার কথা বলতেছি, মানে তুমি এখন কি করো? তখন আমি সিটি কর্পোরেশন কলেজের শিক্ষক ছিলাম। ওই কাবাসগুলা এরকম অনেকগুলো কলেজ আছে না, আমার পোস্টিং ছিল পতেঙ্গা মহিলা ডিগ্রি কলেজ। ওখান থেকে আমি আগ্রাবাদে ব্যাপারীপাড়া মোড়ে একটা সিটি কর্পোরেশন কমার্স কলেজ করছে, ওখানে আমি জবে ছিলাম। তো বিসিএসের জন্য অন্য কোনো জবে কোনো ট্রাই করতাম না। তো আমার অনার্সের পর থেকে যখন ভাইবা দিচ্ছি তখন 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাকে বলছে তুমি কি করো? আমি বলছি কিছু করি না। বলছে ঘাস কাটো, এমনভাবে ব্যাপারটা করছে, রিক্সাওয়ালাকে মানুষ এরকম বলে না। কিন্তু আমি তো ভয়ে ঘাবড়ে যাই নাই। মানে ওখানে আপনাকে ধমক দিয়ে অথবা নেতিবাচক বা তাচ্ছিল্যের সুরে কোনো কথা বলে নার্ভাস করার চেষ্টা করবে, এটাও একটা পরীক্ষার অংশ। আমি আরেকটা ভাইবাতে আমি একাধিক বিসিএস ভাইবা দিচ্ছি, আরেকটা ভাইবাতে আমি গিয়ে এখনও বসি নাই, দাঁড়ানো অবস্থায় জাস্ট বসবো, মানে স্যার বসবো স্যার, বা নিজেই বলবে স্যার হ্যাভ ইউর সিট প্লিজ। এটা বসার আগে আমাকে বলছে 70-এর 11% কত বলো, মানে বসি নাই। তাহলে ভাইবা পরীক্ষায় অঙ্ক জিজ্ঞেস করবে, এটা কে মাথায় আনে? ঠিক না? এখন এই ধরনের সাইকোলজিক্যাল পরীক্ষা, এই জন্যই তো আমি পয়েন্ট আপনার ভাইবার মার্কসকে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে, বলেন না কয় ভাগে? এখানে আমি আপনাকে বলি নাই যে আপনার কতটুকু জ্ঞান জিজ্ঞেস করি না, বলা হয়েছে মনস্তত্ত্ব, মেন্টাল এবিলিটি লিখছি না আমি কথাটা। এখানে মানসিক পরীক্ষা, এটা অন্য জ্ঞানের পরীক্ষা না। কারণ জ্ঞানের মানুষকে কয়েক মিনিট প্রশ্ন করে মানুষের জ্ঞান যাচাই করা সম্ভব না, এটা ওনারা বুঝে, এই জন্য। তারপরে হচ্ছে কৌশল, যথেষ্ট বিনয়ী না হওয়া। এরপরে হচ্ছে ইংরেজি ভাষার উপরে যথেষ্ট পরিমাণে দক্ষতা না থাকা। হ্যাঁ, এখানে অনেক কঠিন করে কিছু জিজ্ঞেস করে না, যতটুকু করে এটা ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনটাই একটা মানুষের আসলে আপনি কতটুকু গ্রামার পারেন, আপনার কতটুকু শব্দ আছে, ভাষাটার উপর কতটুকু দখল আছে, এটা ট্রান্সলেশন দিয়েই আসলে সহজে জাজ করা যায়। এই জন্য ওরা ঘুরে ফিরে কোথায় যায়? ট্রান্সলেশনের কাছে যায়, আর কিছু না। প্রাণ চাঞ্চল্য, উজ্জীবিত ভাবের অভাব, মরা হয়ে যাওয়া, একেবারে গ্রামে এবার গরমে মানে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। যেমন আমার হয়েছিল, যেটাতে আমার চাকরি হয়েছে, আগের রাতে আমরা একটু বেশি সিরিয়াস ছিলাম, কারণ হচ্ছে আমি অন্য কোনো চাকরির পরীক্ষাও দিতাম না, মানে বিসিএস না হলে কি হবে, না হলে মরে যাব, এই টাইপের অবস্থা ছিল। হ্যাঁ, প্রথম পরীক্ষা এরকম। তো আমি আগের রাতে ফকিরাফুল একটা হোটেলে ছিলাম আমরা, প্রথম ভাইবা সময় আর কি। তো আগের রাতে সেলুনে গিয়ে ফেসিয়াল করছি, সুন্দর লাগার জন্য শেপ টেপ করে সেই করে সাজছি। কিন্তু সেই ফেসিয়াল এগুলো কীরকম হয়ে গেছে, মানে সকালবেলা সারা রাত একটা মিনিট ঘুমাইতে পারিনি। এটা কথা বাড়িয়ে বলা নয়, আসলে আমি 1 মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারি টেনশনে। তো এখন সারা রাত না ঘুমানোর কারণে এটার প্রভাবটা আমার ভাইবা যখন হচ্ছে, তখন মনে করেন 11টা 11:30, ততক্ষণে চেহারা সুরত এগুলো এমনি ডেক্সির তলার মতো হয়ে গেছে। তো অনেক সময় ধরে রাখতে পারবেন না, কিন্তু তবুও যেন আপনার ওই যে চেয়ারফুলনেসটা না যায়, উদ্যমটা নষ্ট না হয়, বুঝতে পারছি। তারপরে সিদ্ধান্তহীনতায় ভোগা, মানে আপনি জানেন কিন্তু আপনি কনফিউজড, মনে হয়, মেবি, পারহ্যাপস, এই টাইপের কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। কথা বলছেন কি না? আপনার জামাইয়ের নাম কি? আব্দুল কাদের মনে হয়, ঠিক আছে। এখন মনে হয় কথাটা আপনার বাদ দিতে হবে, আপনার যা পারি তা পারি, যা পারি না তা পারি না, মেবি, পারহ্যাপস শব্দগুলো বলে দিতে হবে, আমি বুঝতে পারছি, কনফিউশনে ভুগবো না। তারপরে আঞ্চলিক ভাষায় কথা বলা, এটা আমাদের এখানে অনেক বেশি থাকবে। তবে 1-2 সেন্টেন্সে যেমন আমি কথা এখন যখন বলছি, তো আমার কথার অ্যাকসেন্টটা ফুল আঞ্চলিক না, কিন্তু ভাইভাতে কি আমার আঞ্চলিকটা দেখা গেছে না, মানে আপনি একটু সচেতন থাকবেন, মাথায় রাখবেন আপনার অ্যাকসেন্টটা যেন আঞ্চলিক টোনটা না আসে। মেয়েদের ক্ষেত্রে অনেক বোঝা যাবে না এটা, কারণ মেয়েরা এমনিতেই তার ভয়েস সুন্দর, তো মানে চিরিঙ্গা কথা বললেও সুন্দর লাগবে। ছেলেরা একটু সচেতন থাকবেন এক্ষেত্রে, কথা হচ্ছে এটাই। তারপরে নিজের স্পষ্টভাবে প্রকাশের দক্ষতার অভাবে নিম্নমানের কণ্ঠস্বর, এই কথা এটা পয়েন্ট, নিম্নমানের কণ্ঠস্বর, অর্থাৎ আপনার কি হতে হবে না, এই ভয়েস এত বেশি লাউডলি বলছেন, স্যাররা শুনতে পাচ্ছে না,
মানে এত বেশি লো গ্রেডে কথা বলছেন, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। এই জিনিসগুলোকে আগে থেকেই যদি মাথায় একটা মানসিক প্রিপারেশন থাকে তাহলে জিনিসগুলো স্কেল করতে পারবেন। তবে এত বেশি পারিপার্শ্বিক অবস্থা নিয়ে চিন্তায় মগ্ন আপনার প্রশ্নের উত্তরের দিকে মনোযোগ দেওয়ার সময় পাচ্ছেন না, ওই টাইপের যেন না হয়। অর্থাৎ এক কথায় নার্ভাসনেস না আসা আর কি, বড় বড় শ্বাস নেওয়া, এটা লাস্টের দিকে লেখা আছে। তারপরে হচ্ছে এই যে এই বাদ পড়ার কারণ, কিন্তু এগুলো না হলে আমি এগুলো উল্লেখ করতাম না। এটা কি আপনি অনেক বেশি জানেন, এমন একটা প্রশ্ন আসছে যেটা আপনি উত্তর কারেক্ট বলেছেন, আপনি অ্যাবসলিউটলি জানেন এটা কারেক্ট, কিন্তু শিক্ষকরা মানতেছে না, উত্তরটা নিচ্ছে না, আপনি তর্ক করতে পারবেন না। আপনি বলতে পারেন সর্বোচ্চ, স্যার আমি যতটুকু জানি এটা এইটুকু, এর বাইরে স্যার আমার জানা নাই। যদি স্যার না মানে আর কি করতে পারবেন না। আমি বুঝতে পারছি কি না? এটাই সবচেয়ে বড় ভদ্রতার বিষয়। অতিরঞ্জিত বা সব জানতা সুলভ ভাবের প্রকাশ, এটা যেন না হয়। ময়লা পোশাক, এটা তো জানেন। এ দেখেন চেহারার, এটা ঘুমের জন্য হবে আর কি, একটু ঘুমটুম যাবেন। তারপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একেবারে মার্ক করে রাখি। যে বিষয়ে পড়ছেন এই বিষয়ে প্রশ্ন হবে। কে কোন বিষয়ে পড়ছেন বলেন? এটা না, আপনি কোন বিষয়ে পড়ছেন? ইংরেজি নিয়ে, তাহলে তোমাকে প্রশ্ন করবে মাস্ট। হ্যাঁ, তো নিজ বিষয়ের অনার্সের যে সকল সাবজেক্ট আছে, ওই সাবজেক্টগুলোর মনে করো শেক্সপিয়রের কী পড়ছো, অনার্সের সিলেবাসটা একবার দেখে যাওয়া। ইম্পর্টেন্ট রাইটারদের যদি পড়তে চায় তাহলে বিসিএসের ইংরেজি সাহিত্যের বই বাসায় নিশ্চয়ই আছে, আছে, ওখান থেকে দেখে রাখতে পারো। ইংলিশের আর কে কে আছেন? 2 জন 3 জন। ইংলিশ হলে একটু পাচাবও বেশি। হ্যাঁ, 1 2 3, আর কেউ নাই? 4। আমার রিকোয়েস্ট থাকবে কি জানেন, আমিও ইংরেজি থেকে পড়াশোনা করছি, আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়া। বুঝতে পারছি কিনা? মানে আপনি সেকেন্ড ইয়ারে কার কার লেখা পড়ছেন, ওই লেখকগুলো সম্পর্কে ধারণা, এগুলো নিতে আপনার জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, আর বেশি না। আবার প্রয়োজনে পুরো সিলেবাসটা ডাউনলোড করবেন, অথবা ডিপার্টমেন্টে আছে, অথবা আপনার বাসায় কোনো জায়গায় পড়ে আছে, গুগলেও আছে, ওখান থেকে একবার দেখে নেওয়া। তারপরে হচ্ছে বাংলার কে কে আছেন, বেশি পেছে পড়বেন বাংলার মানুষ, কারণ বাংলা সবাই জানে তো, এই জন্য আপনি ওনার প্রশ্ন, নানা রকম প্রশ্ন হতে পারে একজন, আর বাংলার আর কেউ নেই, বাংলার মানুষ কম। হ্যাঁ, তাহলে অর্থাৎ নিজ বিষয়ে আর এমনিতে অস্বাভাবিক বিষয়ে কে আছেন? হ্যাঁ, আপনার কি বিষয়? হ্যাঁ, সাংবাদিকতা। হ্যাঁ, না আপনি পারবেন, সাংবাদিকতা বিষয়গুলো জীবন ঘনিষ্ঠ বিষয়, তো আপনি পারবেন এটা। হ্যাঁ, অস্বাভাবিক বিষয় বলতে মনে করেন ফুড সায়েন্স থেকে কে পড়ছেন, মানে ভেটেরিনারি থেকে পাশ করা কেউ আছেন? তারপরে হচ্ছে টেকনিক্যালে পড়াশোনা করে আসছেন, এরকম নাই না? পরীক্ষাতে কঠিন হচ্ছে, পোলামাইন নর্মালগুলো টিকতেছে না তো। এখানে যারা আছে সবাই বিসিএস টিকার যোগ্যতা রাখে, কারণ যেই পরীক্ষা হয়েছে এই বিসিএস হচ্ছে কোনো অংশ সহজ হয়েছে মনে হয়েছে আপনাদের? আপনারা তো পাস করছেন, কোনো অংশে সহজ হয় নাই। এখন এই চাকরি যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটা পজিটিভ খবর দিই, সেটা হচ্ছে আজকে না মানুক, কালকে না মানুক, 1 বছরে না মানুক, অন্তত 10 বছর পরে হলেও দেখা যাবে এই শিক্ষকদের জন্য আলাদা স্কেল হবে, প্রাইমারি এগুলো অনেক বেশি বেতন পাবে। এই জন্য এটাকে পাইছেন, অবশ্যই ধরে রাখেন ইনশাল্লাহ। তারপরে তাহলে এটা নিয়ে আমি সব বিষয়ের জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাইও, আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি আপনাকে বলে রাখবো যার যে বিষয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা সম্পর্কে ক্লিয়ার একটা কি নেওয়া, ধারণা নেওয়া। তারপরে হচ্ছে অল্পতে ঘাপটে যাওয়া বা মানসিক চাপ গ্রহণের ব্যর্থতা, ওই কথাটা ওইটা আপনি একটা প্রশ্ন করছেন না, মানে সৌরি বলছেন, ধমক দিছে, বা এত অল্পতে সৌরি বলছো কেন, এটা হচ্ছে যে আপনাকে নার্ভাস করার চেষ্টা। অতি অল্পতে আমরা ঘাপটে যাব না, আমরা মানে একটু আত্মবিশ্বাস রাখবো। তারপরে সুনির্দিষ্ট ও সঠিক উত্তর দিতে ব্যর্থতা এবং প্রশ্নের উত্তরে তথ্যবহুল না হওয়া, এটা জাস্ট একটা অতিরঞ্জিত পয়েন্ট। এটা তো সবাই সবসময় সব প্রশ্নের উত্তর তথ্যবহুল দিতে পারবো এমন কোনো কথা নেই। মোটামুটি আমি টাচ করতে পারলেও অনেক ক্ষেত্রে উতরাই যেতে পারবো। আচ্ছা, সৌজন্যবোধের অভাব, যেভাবে সালাম দেওয়া দরকার ওভাবে সালাম দেওয়া, আপনি গিয়ে গুন্ডার মতো বসে গেছেন, বসতে বলে নাই, ওদেরকে অশ্রদ্ধা করা, যেহেতু ওর হাতে পুরো ক্ষমতা, নির্বাহী ক্ষমতা না এটা, আপনাকে চাকরি দেওয়া না দেওয়া ডাইরেক্ট ওর কলমের মাথায় একটা বিশাল একটা ক্ষমতা, ওর প্রতি জীবনের সব সম্মান যেগুলো জমায় রাখছেন সারা জীবন সব দিয়ে দিবেন। সমস্যা কি? আমার স্বার্থটা আদায়ের জন্য ওকে কিছুক্ষণের জন্য ওভাবে সম্মান করলাম, আর আরেকজনের সম্মান করলে তো নিজের ইজ্জত কমে না।
এই জিনিসটা নিয়ে একেবারে খেয়াল রাখবো। এইগুলা মনে করিয়ে দিলে যেভাবে আপনি সচেতন থাকবেন, মনে না করালেও সচেতন থাকবেন না বলেই মনে করিয়ে দেওয়া। তারপরে হচ্ছে বোর্ডের সদস্যদের চোখে চোখ না রেখে, আই কন্ট্যাক্ট না রেখে উত্তর দেওয়া। মনে করেন একজনে প্রশ্ন করছে, হ্যাঁ, উনি প্রশ্ন করছে, প্রশ্ন করার ওনার দিকে তাকিয়ে আপনি উত্তর দিচ্ছেন, ওনার প্রশ্ন কেড়ে নিয়ে ইনি আরেকটা কমেন্ট করছে, ওনার ওনার অর্ধেক অংশ রিপ্লাই দেওয়ার সময় ওনার দিকেও একটু তাকানো, অর্থাৎ আই কন্ট্যাক্টটা কী করা, মেনটেন করা। চোখে চোখ রাখাটা অভদ্রতা না, ভদ্রতা। চোখে চোখ রেখে বলাটা মানে আপনি ক্লিয়ারলি রেসপন্স করছেন। এখন আপনি এদিকে তাকিয়ে যদি কথা বলতে থাকেন আসলেই এটা নেগেটিভলি নিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কারা কারা থাকেন দেখেন, এটা আমাদের জন্য যে আলাদা করে করা হয়েছে এগুলো দেখলেই বুঝবেন। এখন এদের সাথে কারোর সাথে যোগাযোগ করে কোনো কাম নাই, এমনি জাস্ট আপনার ধারণার জন্য কোন টাইপের মানুষগুলো আমার পরীক্ষাটা নিবে। তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা পড়ার প্রস্তুতি কীভাবে নেবেন এই নিয়ে কিছু ইনস্ট্রাকশন আছে। দেখেন, পরীক্ষা যেদিন ওই দিনের সবগুলো তারিখ ক্লিয়ার করে জানা। তারপরে হচ্ছে ভাইয়া পরীক্ষার দিনের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়া, ওই দিন অবশ্যই কমপক্ষে 2টা পত্রিকা নেবেন। তারপরে হচ্ছে দেখেন, এটা তো আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ রেডি করার সময় রেডি করে ফেলবেন, হ্যাঁ, অবশ্যই ইংরেজিতে গোছাতে হবে, এটা আমি আজকেই দেখাচ্ছি। তারপরে নিজের নামে কোনো বেশি বিখ্যাত ব্যক্তি থাকলে, বিখ্যাত ব্যক্তির নামে কেউ আছেন সাদ্দাম, কারো নাম আছে, এরকম কোনো কবি সাহিত্যিকের নামের সাথে মিল থাকলে আপনি ভাগ্যবান, কারণ আপনার নামের সাথে ভাইবাটা ওইদিকে চলে যাবে, ওই দিক দিয়ে ভাইবা ইজি হয়ে যাবে। কথা বুঝছেন? এটা অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট। যেমন আমাদের একটা ভাইবা এখানে মক ভাইবা অনেক বেশি ভাইরাল হয়েছিল, 3.5 মানে 3.5 আর কি, মানে 3.5 মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটা। আমাদের চোখের ম্যাম এটা কেডার হয়েছে, ওইটা ভাইরাল হয়েছে শুধু কি জন্য, তসলিমা নাসরিন, মেয়েটার নাম তসলিমা। তো স্যারে জিজ্ঞেস করছে তসলিমা নাসরিনকে চিনেন? এই তসলিমা নাসরিনের কথা কেন বলছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। এটা আমাদের জন্য, আমাদের পেজটার বিল্ড আপের জন্য অনেক ভূমিকা রাখছে, এটা রাখবেন। তারপরে হচ্ছে এই যে এই প্রশ্ন নিয়ে কি কেউ ভাবছেন এর মধ্যে? প্রশ্নটা কি, কেন 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 হতে চান, এটা নিয়ে কেউ ভাবছেন? হ্যাঁ, প্রশ্ন করলে কি উত্তর দিবেন বলেন, জোরে না বলো, বসে বসে। যেটা মাথায় আসছে ওটা বলো, ওটা তো কোনো তথ্যভিত্তিক প্রশ্ন না যে তুমি বললে ভুল হবে। আগে একটা উত্তর শুনি। সুযোগ বাচ্চাদের সাথে মেশার, বাচ্চাদের কাছে যাওয়ার, তাদের অনুভূতিটা বোঝার, সে কারণে আমি প্রাইমারি জব করতে আগ্রহী। আচ্ছা, তাছাড়া আমি বিশ্ববিদ্যালয়ে কলেজে অনেক স্টুডেন্ট পড়েছি, বাচ্চাদেরকে নিয়ে কাজ করার আমার আগে থেকে আগ্রহ ছিল। প্রাইমারি স্কুলের মাধ্যমে আমি মনে করি আমার কাজটা আরও ভালো হবে, সুদৃঢ় হবে, যে বাচ্চাদের সাথে মিশতে পারবো। জি, ঠিক আছে, ও তো সুন্দর বলছে, ও তো সুন্দর, কিন্তু হাত নাড়িয়ে উত্তর দিবে না, মানে কুল থাকবে আর কি। যদি কারো বেশি হাত না ওঠে এরকম অভ্যাস থাকে তাহলে কিছু একটা ধরে থাকবে নিচের দিকে, কারণ নিচের দিকে কী ধরছে এটা বুঝবে না। হ্যাঁ, আপনি বলেন, দাঁড়িয়ে বলেন, একটু পেছনে তো এই জন্য। জি, জি, আচ্ছা, গুড, দুজনেই খুব ভালো বলেছেন। এবং যোগ করতে পারেন যে কোনো একটা ইনস্পিরেশনের জায়গা। মনে করেন আমি যখন স্কুলে ছিলাম, স্যারা যখন পড়াতো, অথবা স্কুলের কোনো একজন শিক্ষক যিনি পুরো এলাকায় প্রভাব বিস্তার করছে, মানে তাহলে এরকম একটা শিক্ষককে দেখে ইন্সপিরেশন আমি ছোটোবেলায় পেয়েছিলাম, আমার বাপকে দেখে আমি পাইছিলাম। কথা বুঝছেন? আমার এলাকায় এই জন্য পাড়া থেকে যেগুলো পড়ালেখা করছে এগুলো সব আমার বাপের অবদান। গ্রামে আগে আধা ঘন্টা ঘুরে আসতো, কার বাচ্চা স্কুলে যায়নি, এরকম একটা ইন্সপিরেশনের ঘটনা তুলে ধরতে পারেন। হ্যাঁ, এরকম করে একটা উত্তর বানিয়ে নেবেন। গুড, কয়েকজন বানাইছেন, থ্যাংক ইউ আপনাকে। তারপরে হচ্ছে এক নজরে প্রাথমিক শিক্ষা ও নতুন কারিকুলাম সম্পর্কে পড়বেন। স্যার, ওইটার ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, জি, আমাদের যদি বলা হয় তোমরা একটু পড়াশোনা করছো বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কেন প্রাইমারিতে আসতে চাও, হ্যাঁ, প্রশ্ন হলে স্যার কি? না, আমি সর্বোচ্চ লেভেল থেকে পড়াশোনা করলেও আমার এই ধরনের নির্ঝঞ্ঝাট সোশ্যাল রেসপেক্টফুল একটা ক্যারিয়ারই পছন্দ।
অনেক বেশি মানে হ্যাজেল ফ্রি লাইফ চাই এবং সমাজের জন্যও কাজ করতে চাই। মানে এখানে আমি কোত্থেকে পড়ে আসছি এটা নিয়ে আহামরি করার দরকার নাই। তো বিসিএস দিচ্ছ কিনা জিজ্ঞেস করবে। হ্যাঁ, বলছে না স্যার আমার শিক্ষকতাই পছন্দ, আমি কোনো না কোনোভাবে এটার জন্য আমি টার্গেট করে আগাচ্ছি। কলেজের টিচার, হ্যাঁ না আমি চাই কলেজের টিচারে কলেজ পর্যন্ত স্টুডেন্টরা আস্তে আস্তে তাদের একটা তারা শক্ত হয়ে তাদেরকে নিজের মতো করে গড়া যায় না। ছোটো বাচ্চাদেরকে যেভাবে গড়তে পারবো, আমার আসলেই নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। আমি আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে ফিউচার সুন্দর একটা প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমি সরাসরি অবদান রাখতে চাই। এখানে অবশ্যই সবসময় সরকারকে একটু ট্যাগ করে দেবে। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সিটিজেন গড়বে, এখানে একটা স্লোগান। স্মার্ট সিটিজেন আসলে সূচনা থেকেই গড়ার সুযোগ আছে বা সূচনা থেকেই গড়তে হয়, এই টাইপের কথা। তো অন্য কোনো জবে আসো বিসিএস দিচ্ছি এগুলো বললে চাকরি নাও হইতে পারে। কথা বুঝছো কি না? মানে বেশি মেধাবী দেখাই দিকে আমি বিসিএস দিচ্ছি, বিসিএস ঠিকছে এগুলো বলা যাবে না। আমরা যারা বেসরকারি জবে আছি তখন জিজ্ঞাসা করলে না ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই। মানে মানে এই প্রাইমারির চাকরির তুলনায় বিসিএস ছাড়া আর কোনো চাকরিকে কম্পেয়ার করার কিছু নেই। অন্য কোনো যে কোনো চাকরি, ব্যাংকে আছো আমি ব্যাংকে চাকরি করবো না, আমি শিক্ষকতা আমার ভালো লাগে না, সেই পছন্দের বিষয়। এবং মানুষ অনেকে আসতেছে এরকম, ঠিক না? কারণ একটা প্রাইমারি জব করে বিশেষ করে ছেলেরা পাশাপাশি ব্যবসা বাণিজ্য অনেক কিছুই করতে পারবে, কিন্তু ব্যাংকে তো আর পারবে না এরকম। তারপর না বলছে না আমি শিক্ষকতা লাইনেই থাকতে চাই এবং শিক্ষকতা লাইনে ফার্দার কোনো সুযোগ পেলে যাবো, অন্য কোনো লাইনে যাব না। তখন করবো। যেমন ওর যদি কলেজের প্রশ্নটা আসে, বলছে যদি আমি তো এখনও বিসিএস দিই নাই বা দেওয়ার চিন্তা করে না, যদি ভবিষ্যতে দিই বিসিএসে হলে আমি যাব, কিন্তু তাও নেগেটিভলি নিবে না। মানে আপাতত আমার এইম হচ্ছে এটা, ওরকম আর কি। তবে বলেন জি না, হাতের চেয়ারের উপরে হাত রাখবেন না, আপনি হাত রাখবেন কুলের উপর। না অনেক সময় দেখা যেতে পারে বাইবা রুম যদি বড় হয়, যেমন বিসিএসের বাইবা রুম এই রুমের সাইজের রুম এবং চেয়ার দূরে থাকে, স্পষ্ট আপনার জুতার ফিটা পর্যন্ত বোঝা যাবে এরকম, মানে ক্লিয়ার আপনাকে দেখা যায় মতো করে দূরত্ব রেখে এক হয় এবং বড় করে বলতে হয়। তো এখানেও এরকম ডিসি অফিসে বড় রুম তো থাকবে, দেখা যাওয়ার সম্ভাবনা আছে না, প্রশ্ন লজিক্যাল একেবারেই। এবং এগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো প্র্যাকটিক্যালি আমি আসলে অনেকগুলো ভাইবা দিয়ে চাকরি পেয়ে এখানে আসছি না, আমার অভিজ্ঞতাগুলো বললেই তো হচ্ছে। তো এখানে অবশ্যই আপনি ডান হাত উপরে রাখবেন, কারণ কোনো কিছু লিখতে দিলে যখন যেন এই হাতটা সহজে মুভ করতে পারেন। আর যে গরম অবস্থায় আছে আমরা তো কেউ কুট পরে যাব না। আমার কাছে পছন্দের হচ্ছে যে টাই ছাড়া সাদা ফর্মাল শার্ট পরে, কালো প্যান্ট পরে, একটা অক্সফোর্ড শু পরে গুছিয়ে যাওয়া ছেলেদের ক্ষেত্রে। জি আচ্ছা, না এটা হচ্ছে ক্রিস্টাল বোতাম সহ ফাইলে নিয়ে যাবেন। হ্যাঁ ক্রিস্টাল, এটাই আমি বলতেছি। না ক্রিস্টাল হলে ভালো। আর কাগজপত্রের ক্ষেত্রে একজনকে দেখছি মূল কাগজের ফাইলটা এই হারে ফেলছে পরীক্ষার টেনশনে। কথা বলছেন, ফেসবুকে দেখছিলাম আর কি, একজনের ভাগ্য ভালো, ট্যাক্সিওয়ালা তাড়াতাড়ি পোস্ট দিয়েছে। এখন যে ওনার সে আসলে পাইছে কিনা আমি জানি না। ট্যাক্সিওয়ালা নিজে পোস্ট দিয়েছে, অত সচেতন ট্যাক্সিওয়ালা, এবং সে পোস্ট দিয়েছে কোথায় গ্রুপে, হয়তো কোনো স্টুডেন্ট পাইছে এই জন্য দিছে আর কি, পুরো ফাইল ডকুমেন্ট সহ। হ্যাঁ কাগজগুলো নিয়ে ঢুকতে দেয় এবং ফাইল আগে চেক করবে পিয়ন চেক করে ফটোকপি সবগুলো আছে কিনা এটা দেখবে, আর অরিজিনাল কাগজপত্র আছে কিনা দেখবে, তারপর আপনাকে গুছিয়ে দিবে, এই কাগজগুলো নিয়ে আপনি ঢুকবেন এবং এটা এভাবে নিয়ে সামনে রাখবেন। ওরকম বিসিএসে কিন্তু আবার কিছু ছাড়া এভাবে ঢুকতে হয়, আনইজি লাগে। বিসিএস হচ্ছে এটা পিয়ন নিয়ে টেবিলে রাখবে, আগে ওরা দেখবে, তারপর আপনাকে ডাকবে, ওই টাইপের। এখানে একটু প্রার্থী বেশি এই জন্য। তারপরে হচ্ছে আর বিসিএসের সাথে কোনো অংশ পার্থক্য না, কেউ প্রিপারেশন নেওয়ার সময় বিসিএসের ভাইভা গাইড নিয়েও প্রিপারেশন নিতে পারেন। আপনি অবহেলা করে ছোটো জিনিস মনে করার কিছু নেই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এবং গুরুত্বপূর্ণ। তারপরে প্রাথমিক পর্যায়ে এই কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো নিয়ে অনেকেই ভাবে না এবং ভাববার জন্য যেন আপনি বাধ্য হন, সেই জন্য লিখিত পয়েন্ট দেওয়া হয়েছে এখানে। প্রথমত হচ্ছে এটা তো গেল নতুন কারিকুলাম, এটা ডাউনলোড করে নিয়ে দেখবেন। এটা কি আমাদের শিটের মধ্যে ইনক্লুড করে দেওয়ার দরকার আছে?
আচ্ছা, তাহলে কারিকুলামকে সামারি করে আমরা পরবর্তী শিটে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে কারিকুলাম এত লম্বা, কারিকুলাম তো লম্বা অনেকগুলো পেজ, কোনটা আসলে প্রশ্নে আসবে এই টাইপের লিস্ট করে দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা আমি কালকে ভাবছি। এবার দেখেন, এটা আপনার থেকে একটা কবিতা জিজ্ঞেস করবো, অনেকে এখনও পাবেন নাই। কিসের কবিতা? এবং বিসিএসে সবসময় কবিতা জিজ্ঞেস করে, যেমন আমার সর্বশেষ ব্যাপারটাতে আমাকে সর্বশেষ একটা কবিতা জিজ্ঞেস করেছিল, আমি পারিনি। হ্যাঁ, আমি এবং ওই কোনোভাবে মনে পড়তেছিল না, এবং হয়তো এটার কারণে আমাকে ফেল করেছি, এরকমও হইতে পারে। এই জন্য এই নিয়ে আপনার ছড়া ও কবিতা ক্লাস 5 পর্যন্ত, বিশেষ করে 4 এবং 5 তো কবিতা আছে, এর নিচে তেমন কবিতা থাকবে না, এগুলো ছোটো ছোটো ছড়া, এগুলো নিয়ে একটু যা আছে একবার চুপগুলো নেবেন আর কি, পারবেন না? হ্যাঁ, তারপরে কবিতা, ছড়া, কবি সম্পর্কে পড়া, ওখানে যে কয়জন কবি আছে সব মিলিয়ে সর্বোচ্চ 10 জন থাকবে, এবং এগুলো সবগুলো আপনাদের পড়া আছে। শুধু প্রাইমারি রিলেটেড, অর্থাৎ রবীন্দ্রনাথের কোন কবিতাটা ক্লাস 4-5 আছে, নজরুলের কোন কবিতাটা 4-5 আছে, কথা বুঝতে পারছি কিনা, এই জিনিসগুলো দেখা ইম্পর্টেন্ট জিনিস মনে করিয়ে দিলাম। এই জন্যই তো ক্লাসে এসে আপনার উপকার হয়েছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখতে হবে? জাতীয় সঙ্গীত, হ্যাঁ, এবং গান টান যদি কেউ পারেন, আপনি গান পারেন এটা বলবেন, আপনার ভাইভাটা সহজ হয়ে যাবে, এবং একটা গান শুনে দিবেন, ভাইভাতে টিকে যাবেন। কথা বুঝছেন? কে কে পারেন গান একটা শুনে দেন, 1 জন, 2 জন, আর কেউ পারেন না 3 জন, কারণ এগুলোর যোগ্যতা, এগুলো প্রায় স্কুলে লাগে, কারণ আমাদের স্যাররা আমাদেরকে শিখাইতো না। আমি হারমোনিয়ামের সারে গামা পাদা এগুলো স্কুলেতে শিখছি, আমার স্যার শিখেছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে রণসঙ্গীত সম্পর্কে, রণসঙ্গীত বুঝছেন তো? হ্যাঁ, তারপরে জাতীয় সঙ্গীত মুখস্থ থাকা একেবারে ফরজ, একেবারে। তারপরে হচ্ছে তাছাড়া 3-4টি দেশাত্মবোধক গান বা লালন গান, এগুলো দেখে যাওয়া, গান পারেন কিনা, কথা ছলে কথা আসলে অন্তত গান গাইতে না পারলে গানের লাইনগুলো যদি বলতে পারেন, আপনার প্রতি, আপনি যে সাহিত্যমনা মানুষ, আপনার যে পড়াশোনার প্রতি খেয়াল আছে, সংস্কৃতির প্রতি, বাঙালি সংস্কৃতি বা বাংলা সংস্কৃতির প্রতি, বাংলা সাহিত্যের প্রতি একটা অনুরাগ আছে, এটার একটা রিফ্লেকশন পাওয়া গেল এই টাইপের। তারপরে হচ্ছে দেখেন, নামতা জিজ্ঞেস করবে, হঠাৎ করে হুট করে একটা আসলে ভুলে যেতে পারেন, এই জন্য একবার চুপ বলে নিব, বুঝতে পারছি। সূত্রাবলী, বীজগণিতের সূত্র সবগুলো, হ্যাঁ, এবং যারা নন সায়েন্সে তাদের কাছে আরও বেশি জিজ্ঞেস করতে পারে। সায়েন্সের ওরা আবার, আপনি সায়েন্স বলে আপনি নামতা হঠাৎ করে কনফিউশনে পড়বেন না, এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই, ঠিক আছে? এই জন্য দেখে যাওয়া। আর হচ্ছে কি, বীজগণিতের সূত্রগুলো দেখবেন, নামতা পড়বেন, বিশেষ করে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতির বিভিন্ন সূত্র স্পেসিফিক করে দেওয়া আছে। মৌলিক সূত্রাবলী বলতে এই জিনিসগুলো বোঝানো হয়েছে, কথা বলছেন। উৎপাদক ও মান্যের প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলো, একেবারে ইউনিভার্সাল জায়গাটা টাচ করা হয়েছে এখানে। একেবারে আমার বাপ যখন চাকরি হয়েছিল, আমার বাপকে একটা গণিতের সূত্র জিজ্ঞেস করছিল এবং একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করছিল, এই দুটো দিয়ে আমার চাকরি হয়েছে, কথা বলছেন। চাকরির বেতন ছিল 1300 কত টাকা, হ্যাঁ, মানে তখন। এখন উনি এগুলো সবসময় গল্প আমাদেরকে বোঝায়, এই আর কি। তারপরে হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য শিট দেওয়ার কোনো দরকার নেই আমার মনে হয়, কারণ শিট দিলে আপনি মনে করবেন যে এই শিটে সবগুলো আসবে, এগুলো মুখস্থ করার পেছনে আপনি লেগে পড়বেন। এই জন্য আপনাকে কমন এররগুলো সম্পর্কে সচেতন করে দেওয়াটাই দায়িত্ব। আমাকে কালকে রাতেও হেল্পলাইনের অফিস থেকে অনেকে বলতেছিল, যেহেতু ট্রান্সলেশন নিয়ে আপনি কথা বলবেন, একটা শিট দিয়ে দেন। আমি বললাম শিট দিলে স্টুডেন্টরা এগুলোকে অনেক সিরিয়াস পড়া মনে করবে, চাপ নেওয়ার চেয়ে আমি জিনিসগুলো মাথায় ঢুকাই দিব, এমন কিছু কথা বলবো। এবার আসেন নিজ জেলা সম্পর্কে, অর্থাৎ নিজ জেলার আয়তন, সীমা, এগুলো জানবেন। এখানে কী কী জিনিস মেনশন করা আছে, এগুলো প্রয়োজনে একটা ধরে আপনি একটা জায়গায় নোট করে ফেলবেন। আয়তন, সীমানা, দর্শনীয় ঐতিহাসিক স্থান, তারপরে হচ্ছে নদী, যে নদী আছে আপনার উপজেলায়, ওই নদীর উৎপত্তিস্থল, যেমন মাতামুহুরীর উৎপত্তিস্থল কোথায়, এগুলো জানতে হবে, এটা জেনে নিবা। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে একটা হালদা নদী আছে না, কর্ণফুলী, কারণ হালদা একমাত্র নদী যেটা বাংলাদেশেই, হ্যাঁ, এটা নিয়ে জিজ্ঞেস করবে। তারপরে কর্ণফুলী নদীর উৎপত্তি সম্পর্কেও জিজ্ঞেস করবে। কক্সবাজার জেলা সম্পর্কে তো নোট করছে, মাশাআল্লাহ, গুড। তারপরে কক্সবাজারে কে কে আছেন? অনেকে আছেন কক্সবাজারের, ওদেরকে কিন্তু সাম্প্রতিক আরও জিনিস জানতে হবে, বিশেষ করে মাতার বাড়ি, মহেশখালীর ডিপ সি পোর্ট, তারপরে মহেশখালী এয়ারপোর্টের যে সম্প্রসারণ প্রজেক্ট, তারপরে হচ্ছে 2000 গুন্দুম রেল লাইন, তারপরে শরণার্থী শিবির, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, বা তারপরে হচ্ছে পর্যটন নিয়ে প্রশ্ন হতে পারে, কথা বলছেন, এই টাইপের। অর্থাৎ আপনি কতটুকু সচেতন দেশ দুনিয়া সম্পর্কে, কতটুকু খোঁজ খবর রাখেন, এই বিষয়গুলো। আর চিটংয়ের পরিধি তো আরও অনেক বড়, কত ধরনের প্রশ্ন করার জায়গা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব,
কোনো কবি সাহিত্যিক যদি থাকে, যেমন চিটাগাংয়ে তো অনেক কবি সাহিত্যিক আছে, এমন কবি সাহিত্যিকের নাম মুখ দিয়ে বের করবেন যেটা সম্পর্কে আরও প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। আমি বুঝতে পারছি? যেমন কক্সবাজারের যারা আছেন তাদের জন্য বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক যিনি, কবি নুরুল হুদা, ইনি কিন্তু বড় কবি, ওনার অনেক লেখা দেখে বেঁচে আছে বলে ওনার সম্পর্কে জানেন না। হ্যাঁ, মরে গেলে কিন্তু ওনার লেখালেখিগুলো সম্পর্কে জানবেন বিশাল করে, এবং বর্তমানে একটা পদেও আছেন, ইনার সম্পর্কে জানা দরকার। তারপরে হচ্ছে রাজনৈতিক বিজ্ঞানী এবং দার্শনিক যদি থাকে, বিখ্যাত নাট্যকার যদি থাকে, স্পেসিফিক করে দেওয়া হয়েছে, উপন্যাসিক, শিল্পী, জেলার মুক্তিযোদ্ধা সম্পর্কে একেবারে পয়েন্টগুলো ক্লিয়ার করা আছে। দেখছেন, কেউ জেলার নোট যেটা রেডি করছেন বা উপজেলার নোট যেটা রেডি করছেন, ওখানে কোনো পয়েন্ট মিস গেলে এটা খুঁজে বের করে করবেন। এখন গুগল করা যায় এবং ফোন করেও যাচ করা যায়। আচ্ছা, আমরা দিতাম। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। এখানে আমি এটা প্রথমেই এই পয়েন্টটা দিয়ে আজকে ক্লাস শুরু করেছি। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ভাইভাতে কী টাইপের মুক্তিযুদ্ধ বা আন্দোলন থেকে কী টাইপের অ্যাকচুয়ালি প্রশ্ন হয়, ওই টাইপের প্রশ্ন এবং উত্তরগুলো আমরা কী করে দিব, একটা শিটের মধ্যে আমরা দিয়ে দিব। আচ্ছা, চট্টগ্রাম জেলাটা এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও গ্রুপে পড়ে। তারপরে এখানে মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষা আসলে আপনারা কি পারবেন? অর্থনৈতিক সমীক্ষা অর্থাৎ এখানে জিডিপিতে কৃষিখাতের অবদান কত, এবছরের বাজেট কী ছিল, শিক্ষা খাতে কী পরিমাণ বাজেট ছিল গত বছরের বাজেটে, কথা বলছো কি না? 22-23 আর কি, না 23-24 পড়লেই হবে, এর বেশি না। তবে এগুলোর সামারি আমাদের পেজ আমি একবার শেয়ার দিয়েছিলাম, প্রয়োজনে ওটা আমি কপি করে আবার করবো। এগুলো ফেসবুকে পাওয়া যায়, তেমন টেনশন নেই। ওগুলোই, হ্যাঁ, বিসিএসের জন্য লাস্ট মুহূর্তে রিভাইজ করছো না। আর যারা অনেকেই বিসিএস দেয় না এমন অনেকেই এখানে থাকবে, প্রয়োজনে একজন আরেকজনকে একটু হেল্প করো, কারণ একজন এক উপজেলার, একজনের সাথে একজনের তেমন কম্পিটিশন নেই। তোমাদের ভালো কোনো পোস্ট পাইলে এটা প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রিশেয়ার করতে পারো। তারপরে বাংলাদেশের ইতিহাস, আয়তন, সীমানা, দর্শনীয় স্থান, এগুলো সম্পর্কে যে কোনো বই থেকে হেল্প নিতে পারো। এটার জন্য আমাদের শিট দিয়ে কুলাবে না, এবং এটা হচ্ছে কোনো সীমানাও নাই, কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসতে পারে কোনো ইয়াও নেই। তারপরে হচ্ছে এখানে আপনি কি করতে পছন্দ করেন, আপনার হবি জিজ্ঞেস করবে। এখন হবি হচ্ছে আমরা বলবো আমার বই পড়া, বাগান করা, এই নির্দিষ্ট। এখন এখানে এই ব্যাপারটাকে কীভাবে করা হয়েছে, যদি খেলাধুলা পছন্দ করেন এবং কোনটি প্রিয়, এটা নিয়ে আপনার ভাইবা চলে যেতে পারে। তারপরে খেলা সম্পর্কে ভালোভাবে জানা, দেখেন দেশ বিদেশের বিখ্যাত খেলোয়াড়দের নাম জানা। মনে করেন ফুটবল পছন্দ বলছেন, ফুটবল নিয়ে আপনার অনেক প্রশ্ন হতে পারে। ক্রিকেট পছন্দ বলছেন, ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন হতে পারে। অথবা সিনেমা পছন্দ বলছেন, শাহরুখ খান নিয়ে অনেক প্রশ্ন হতে পারে। একটা এক্সাম্পল বললাম আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিয় লেখক, যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার মতো করে প্রিয় লেখক কেন পছন্দ তার সম্পর্কে ক্লিয়ারলি জানা। একবার আপনি অখ্যাত কাউকে না দিয়ে আপনার রবীন্দ্রনাথকেই বারবার ভালো লাগে, এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আপনি পারবেন। রবীন্দ্রনাথকে কেন ভালো লাগে, ছোটোবেলা থেকে তার অনেক কবিতা পড়ার পরে যখন একটু পড়ার বয়স হয়েছে তখন তার ছোটো গল্পগুলো পড়েছিলাম, এবং এগুলো আমাকে এত বেশি ফ্যাসিনেটেড, এত বেশি মুগ্ধ করেছে স্যার, এর বাইরে ওনাকে ছাপিয়ে গিয়ে কোনো লেখক আমাকে অত বেশি টানে নাই। কথা শেষ, কথা বলছেন? যে কোনো একজন স্টুডেন্টকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে উপন্যাস, কবিতা সম্পর্কে। তারপরে বাংলাদেশের মন্ত্রীবর্গের নাম, বিশেষ করে মহিলা মন্ত্রী কয়জন আছে, মেয়েদেরকে প্রশ্ন করবে। বর্তমান মন্ত্রিসভায় কয়জন মহিলা মন্ত্রী আছে, কয়জন মহিলা বিসি আছে, মহিলা বিসি এখন কয়জন? আর একজন হয়েছে না, ওই যে কয়েকদিন আগে একটা কিসে দেখলাম আমার ফেসবুকে, আমার জানা নাই, আমি অত সাধারণ জ্ঞান, অত আপডেট আমার কাছে পাবা না, এই জন্য আমাকে প্রশ্ন করে লাভ নাই, এমনি জানতে হবে ওটা। হ্যাঁ, তাহলে বলো, এটা বিসিএসেও কিন্তু হট কোয়েশ্চেন, কয়জন ক্যাবিনেটে কয়জন মহিলা সচিব আছে, কয়জন মহিলা মন্ত্রী আছে, কয়জন মহিলা বিসি আছে, এই জিনিসগুলো পুরুষদের কাছেও এই প্রশ্নগুলো আসতে পারে, কারণ নারীর ক্ষমতায়ন নিয়ে মহিলা প্রধানমন্ত্রী অনেক বেশি সচেতন। হ্যাঁ, তারপরে হচ্ছে এবং নিজ জেলার কেউ যদি মন্ত্রী থাকে, এগুলো নিয়ে বলা। বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সম্পর্কে জেনে যাবেন। এটার জন্য আলাদা করে শিট দেওয়ার কিছু নাই, এটা হচ্ছে জাস্ট তুমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গুগলে লিখে দিলে যে মিনিস্ট্রি আসবে ওখান থেকে অ্যাবাউট দিলেই তুমি জেনে যাবা। প্রয়োজনীয় নামগুলো একটু লিখে নিবা। আচ্ছা, আমি জানি না ওগুলা, আমি করি নাই। তারপর হচ্ছে এই নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিস কোথায় আছে, এগুলো জানা। তারপরে বাইবার পূর্বে সাম্প্রতিক বিষয়গুলো, বিশেষ করে বিভিন্ন সম্মেলন, এর মধ্যে কোনো সম্মেলন হলে
তারপরে হচ্ছে কোনো যুদ্ধ, তাহলে এখন কিসের যুদ্ধ চলছে? গাজা ইসরায়েল। তারপরে ইরান সম্পর্কে জানা, এখন অর্থাৎ মধ্যপ্রাচ্যের ওই জায়গাটা সম্পর্কে ক্লিয়ারলি ধারণা রাখা, ইরাক কোথায়, ইরান কোথায়, সিরিয়া কোথায়, ইসরায়েল কই, তারপরে হচ্ছে এখানে বিশেষ করে সুয়েজ কাল, তারপরে হচ্ছে লোহিত সাগরের যে পানির চ্যানেলগুলো নিয়ে রাজনীতি, এগুলো সম্পর্কে একটু একটু গুগল করলে অথবা একটু পড়াশোনা করলেই হবে। আর রাশিয়া ইউক্রেন সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আচ্ছা, তারপর আর কি আছে? দেশ ও আন্তর্জাতিক ঘটনা, অর্থাৎ খুব বেশি বার্নিং ইস্যু থাকলে এখন থেকে একটু পত্রপত্রিকার দিকে চোখ রাখবেন, খেলাধুলা, চুক্তি, পুরস্কার ইত্যাদি। আর দেশ বিদেশি কিছু পত্রিকার নাম বা সম্পাদক সম্পর্কে জানবেন। আপনি কোন পত্রিকা পড়েন? এখন আপনি বলেন না স্যার আমি তেমন রেগুলার না পড়লেও মাঝে মধ্যে পত্রিকা পড়ি, বললেন প্রথম আলো পড়ি, এখন আপনি প্রথম আলোর সম্পাদকের নামই জানেন না, তাহলে আপনি তার মানে পড়েন না, এটা প্রমাণ হয়ে গেল না? এই জন্য কোনো পত্রিকার নাম বলার আগে ওই পত্রিকা সম্পর্কে একটু ধারণা রাখা। আচ্ছা, তারপরে কোন বিষয়ে অনার্স করছেন সেই বিষয়ের কয়েকটি বই, কথা বলছেন, হিস্ট্রি থেকে পড়ছেন হিস্ট্রিক্যাল বই, পলিটিক্যাল সায়েন্স থেকে পড়ছেন পলিটিক্যাল সায়েন্সের বই। আর যারা লিটারেচার পড়ে তাদের আবার সুবিধা, বাংলা ইংরেজি সাহিত্য যারা পড়ছে তাদের তো সব বইই, কিন্তু যারা সমাজ বিজ্ঞান থেকে শুরু করে উপরে, আপনি কোথাও যদি চাকরি করে, আচ্ছা চাকরি করেন তাহলে সেই সম্পর্কে ভালোভাবে জানবেন। হ্যাঁ, মনে করেন কোনো একটা প্রাইভেট চাকরিতে আছেন, ওই চাকরি সম্পর্কে ওইটা নিয়েই বাইবা শেষ হয়ে যেতে পারে। মনে করেন একটা এনজিওতে আছি, অথবা চাকরিতে নাই, এরকম হলেই সুবিধা, কিন্তু চাকরিতে থাকলে ওটা সম্পর্কে একটু ধারণা দেওয়া আর কি, ওটা সম্পর্কে আপনি জানবেন যেহেতু চাকরি করেন। না, ওটা তো আপনি বলবেন ওই একটা প্রাইভেট চাকরি, আমরা করোনার সময় দেখেছি প্রাইভেট চাকরির কী অবস্থা ছিল, একটা লাইফের একটা সিকিউরিটি এবং সোশ্যাল রেসপেক্ট সব কিছু বিবেচনা করে আমরা এখানে আসতে চাচ্ছি, এটাই। গভর্নমেন্ট চাকরি হলে তখন স্যার আমি চাকরি করতাম, এখন আমি শিক্ষকতা করতে চাই। চাকরি আর শিক্ষকতা পার্থক্য আছে, ব্যাপারটা এরকম আর কি। এটাই উত্তর, এটা স্মার্ট উত্তর বলছি, কিন্তু এই এক বড় কর্মকর্তা না, এটাও একটা চাকরি, কিন্তু এখানে আমার যে শিক্ষক হিসেবে আমার যে একটা সামাজিক মর্যাদা এবং সরাসরি জাতি গঠনে যে একটা ভূমিকা রাখার সুযোগ, এটা কিন্তু এটাও একটা সার্ভিস। আমি এখন যেটা দিচ্ছি, যে জবটা করছি, এটাও জনগণের সেবা দিচ্ছি, কিন্তু এই সেবার তুলনায় এই সেবাতে আমার যে সৃজনশীলতা, এটাকে আমি বেশি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমার যে দেশপ্রেম, আমার যে অর্থাৎ পরবর্তী প্রজন্মের কাছে আমার যে মেসেজগুলো দেওয়ার সরাসরি একটা সুযোগ, এটা আমি পারবো। এই টাইপের করে কথা বলা আর কি। স্যার, আর যারা আমরা বেসরকারি স্কুলে পড়ছি, যদি বলে যে আপনি বেসরকারি স্কুল ছেড়ে কেন সরকারি স্কুলে আসতে চাচ্ছেন? না, এটা সহজ স্যার, জব সিকিউরিটির জন্য, এটা আপনি অনায়াসে বলে ফেলতে পারবেন। বেসরকারির মানে এখানে আসলে জব সিকিউরিটিটা বেশি, এই জন্যই আমি জাস্ট আসতে যাচ্ছি, এক কথায় সিম্পলি অ্যান্সার শেষ করে দিবেন। তারপরে হচ্ছে যে বিষয়গুলো অনার্স করেছেন, কয়েকটি বইয়ের নাম, এ বিষয়ের পণ্ডিত ব্যক্তির নাম, বিশেষ করে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানে পড়লে এরিস্টটল, প্লেটো, সক্রেটিসের দিকে সরাসরি চলে যাবে মুখস্থ, ঠিক না? হিস্ট্রি পড়লে হিস্ট্রিক্যাল অনেক জায়গার দিকে যাবে, আবার লিটারেচার পড়লে তো সব জায়গায় যাওয়ার সুযোগ আছে। অনুরূপভাবে অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়েছেন, মনে করেন ইতিহাসের জনককে, এই টাইপের একটা প্রশ্নপত্র বিসিএসেও আসছিল, ঠিক না? এই টাইপের কিছু বেসিক তথ্য সম্পর্কে একটু ধারণা রাখা, এগুলো আপনার এই নিজের বিষয়ের প্রতি ভালোবাসার প্রমাণ করে, এই টাইপের, মানে এগুলো নিয়ে আপনি জানেন, সচেতন। তারপরে হচ্ছে এই স্পেসিফিক করে দেওয়া আছে সমাজবিজ্ঞান, তারপরে কমার্স বিষয়ে পড়লে এই বিষয়ে ধারণা, এই তারপরে বাইবার দিনের প্রস্তুতি, এগুলো নিয়ে কথা নাই। এখন আমরা ট্রান্সলেশনের দিকে যাব। ট্রান্সলেশন নিয়ে এমনি বই আছে, বই লাগে বলেন?